জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করব। তোমাদের আমি বইগুলো দিয়ে দিচ্ছি, বই তোমাদের সেকশন হ্যাঁ দিয়ে দিচ্ছি, শেয়ার দিয়ে দিচ্ছি। তোমরা বইগুলা যদি কেউ কালেক্ট করতে কার যেন সমস্যা হচ্ছে বললো, যদি কারো সমস্যা হয় বইগুলা ওই আমি যেখানে ক্লাসরুমে শেয়ার দিচ্ছি সেখান থেকে নামায় নিতে পারবা। জি ম্যাম। আর তোমাদের গত ক্লাসে আমি স্লাইড কয়েকটা পড়াইছিলাম, ওটার লেকচারটা আমার দেওয়া হয় নাই। ওটার লেকচারটা আমি লেকচার 1 হিসেবে যেই লিংকটা দিছিলাম আগে, মানে দুই দিন ধরে আমি একটা সিঙ্গেল পিপিটি ফাইল পড়াইছিলাম, মানে পাওয়ার পয়েন্ট ফাইল পড়াইছিলাম। সেটা লেকচার 2টা ভাগে তোমার 2 দিনে পড়ানো হয়েছিল, সেটা আমি শেয়ার দিয়ে দিব, ওখানে পেয়ে যাবা। আর আজকে লেকচারটা হচ্ছে লেকচার 2 হিসেবে আমরা পড়বো। আজকে থেকে হচ্ছে আমাদের ট্রান্সফরমারটা শুরু হচ্ছে। আমি শেয়ার দেই ফাইলটা। এইটা হচ্ছে মেইনলি আমরা নেট থেকে অথবা তোমাদের চ্যাপম্যানের বই থেকে মোটামুটি পড়ানো হয়েছে। তো এখানে কি বলতেছে, একটা ট্রান্সফরমার হচ্ছে এক ধরনের ডিভাইস যেটার কাজ হচ্ছে আমাদের, আমরা এটা প্রথম দিনই প্রবাবলি আলোচনা করছি যে ট্রান্সফরমারের কাজ কি, ইলেকট্রিক্যাল এনার্জি সে ইনপুট নিবে। যেহেতু আমরা জানি যেখানেই ইলেকট্রিসিটি সেখানেই ম্যাগনেটিক ফিল্ড অটো তৈরি হয়ে যায়, সেটা এসি হোক বা ডিসি কারেন্ট, যেমন কারেন্টই হোক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায়। তার মানে প্রথম স্টেপে আমি কল্পনা করতে পারি একটা ট্রান্সফরমারে যখন ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিচ্ছি সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে। আমরা কি করি, আরেক সেট অফ তার রাখি যেটার মধ্যে কোনো পাওয়ার সাপ্লাই দেই না, কিছু করি না, তারটাকে এমনি পাশে ফেলে রাখি। এই তারটার মধ্য দিয়ে যখন প্রথম তারটার কারেন্টের কারণে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটা পাস করে, তখন সেখানে একটা ভোল্টেজ ইনডিউসড হয়। কিন্তু এই ভোল্টেজ কিন্তু এমনি এমনি ইনডিউসড হবে না, যেই ফ্লাক্সটা পাস করতেছে সেটাকে আমার ভ্যারিয়েবল ফ্লাক্স হইতে হবে, সময়ের সাথে সাথে চেঞ্জ হইতে হবে। তখন এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, সেকেন্ড যে কয়েলটা সেখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। আমরা এটা কিভাবে ভ্যারিয়েবল ফ্লাক্স তৈরি করি, আমরা কি করি, প্রথমে যে কারেন্টটা পাস করাইছিলাম সেই কারেন্টটাকে এসি কারেন্ট পাস করাই। এসি কারেন্ট পাস করলে তার সাথে প্রপোর্শনাল ফ্লাক্স তৈরি হবে, যেহেতু এসি কারেন্ট, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলে ফ্লাক্সের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, কারেন্টের মান চেঞ্জ হলে ফ্লাক্সের মান চেঞ্জ হয়ে যাবে। সো যেই ফ্লাক্সটা জেনারেট হচ্ছে এসি কারেন্টের জন্য সেটা এসি টাইপের ফ্লাক্স হবে। এই এসি টাইপের ফ্লাক্সটা যখন পাশের সেকেন্ডারি কয়েলটাকে কাট করবে বা পাস করে যাবে, তখন সেই কয়েলটা ফিল করবে ওখানে একটা ভ্যারিয়েবল ফ্লাক্স আসছে। তো ওই লেনজেসের ল বলো বা ফ্যারাডেজ ল বলো, ফ্যারাডেজ লর জন্য কি হবে, যেহেতু ভ্যারিয়েবল ফ্লাক্স ওখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। ভোল্টেজ ইনডিউসটা এমন ভাবে তৈরি হবে, লেনজেসের ল বলতেছে, যাতে ওই আগের ফ্লাক্সটা যে চেঞ্জটা হলো সেটাকে অপোজ করতে পারে। এই চেঞ্জের পরিমাণটাকে সে চেঞ্জ হতে দিতে চাবে না। এই কনসেপ্ট থেকে আমাদের সেকেন্ডারিতে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। এই যে ভোল্টেজ তৈরি হলো আমাদের সেকেন্ড কয়েলটাতে, সেখানে যদি আমি একটা লুপ কমপ্লিট করি, ওখানে যদি একটা লোড লাগাই দিই, তাহলে সেখান দিয়ে একটা কারেন্ট পাস করবে এবং আমরা সেখানে একটা পাওয়ার সাপ্লাই পাবো। তাহলে কি হলো, প্রথমে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিলাম, সেখান থেকে আমার ম্যাগনেটিক সিগন্যালে পরিণত হইলো, সেই ম্যাগনেটিক সিগন্যালটা আবার আরেকটা কয়েলে গিয়ে ইলেকট্রিক্যাল ভোল্টেজ ইনডিউস হলো, তার মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হলো। আমরা ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড থেকে আবার ইলেকট্রিসিটি পেলাম। এটাই ট্রান্সফরমারের কাজ। এটা হচ্ছে এসি ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে এসি ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করবে, মাঝে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। কিন্তু এই প্রাইমারি সাইডে, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমরা পরে ইন্ডাকশন মোটরে যেয়ে বা অন্য মোটরে যেয়ে দেখবো, অন্য ডিভাইসে গিয়ে দেখবো, যে এই একমাত্র ডিভাইস, এই ট্রান্সফরমারই একমাত্র ডিভাইস যেখানে প্রাইমারি এবং সেকেন্ডারি, মানে যে দুইটা কয়েল, একটার মধ্যে পাওয়ার দিচ্ছি আরেকটা থেকে পাওয়ার নিচ্ছি, এই দুইটা কয়েলের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হচ্ছে বা সাপ্লাই দিচ্ছি, যেটাই হোক না কেন, এই সিগন্যালটা ফ্রিকোয়েন্সি সেম থাকবে। আমি যদি প্রাইমারিতে 50 হার্জের সিগন্যাল দেই, সময় মানে প্রতি সেকেন্ডে 50 বার সাইকেল চেঞ্জ করে, তাহলে আমরা সেকেন্ডারিতে যে ভোল্টেজটা ইনডিউসড হবে তার সিগন্যালটাও একইভাবে 50 হার্জের একটা সিগন্যাল তৈরি হবে। ফ্রিকোয়েন্সি সেম থাকবে, প্রাইমারি এবং সেকেন্ডারিতে ফ্রিকোয়েন্সি সেম থাকবে। আর প্রাইমারি সেকেন্ডারি এই জিনিসটা যে বলতেছি সেটা হচ্ছে, যেখানে পাওয়ার সাপ্লাই দেই তার নাম হচ্ছে প্রাইমারি, পরে যেখানে ভোল্টেজ ইনডিউসড হয় সেটার নাম হচ্ছে সেকেন্ডারি কয়েল। আচ্ছা, এখানে যে ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি তোমাদেরকে বললাম সেটা এখানে লেখা আছে, এটা হচ্ছে ফ্যারাডেজ ল এর জন্য হয়েছে। ফ্যারাডেজ ফার্স্ট ল বলতেছে যে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিয়েবল হয় তাহলে সেখানে ভোল্টেজ ইনডিউসড হয়,
এখন আসলে ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয় অনেক ভাবে। ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি করি, ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রিসিটিকে ভ্যারি করে ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করি, সেখান থেকে আবার একটা ইলেকট্রিসিটি পাই। আর অন্যান্য ভাবেও করা যায়, আমি কয়েলটাকে যদি ফ্লাক্স ফিক্সড রাখলাম কিন্তু কয়েলটাকে যদি মুভ করাইতাম তাহলেও একই ইফেক্ট পাইতাম, অথবা ম্যাগনেটিক ফিল্ডটাকে মুভ করায় কোনো রকম মেকানিক্যাল কিছু দিয়েও আমি ভ্যারিয়েবল ফ্লাক্স তৈরি করতে পারতাম, কোনো কাউকে মুভ করায় ভ্যারিয়েবল ফ্লাক্স তৈরি করতে পারতাম, সেখান থেকেও আমরা কিন্তু ভোল্টেজ ইনডিউস করতে পারতাম। যদিও এই মেশিনের ক্ষেত্রে মানে ট্রান্সফরমারের ক্ষেত্রে এই মুভমেন্টের ব্যাপারটা নাই, কোনো রকম মেকানিক্যাল ইনভলভমেন্ট নাই, জাস্ট সাপ্লাই দিব ভ্যারিয়েবল, সেখান থেকে অটো জেনারেট হবে ভ্যারিয়েবল ফ্লাক্স, সেখান থেকে ভোল্টেজ ইনডিউসড হবে, আমাদের একটা ইলেকট্রিসিটি ইনডিউসড হবে বা ইলেকট্রিসিটি পাওয়া যাবে। আর সেকেন্ড ল থেকে যে সূত্রটা পাই সেটা হচ্ছে কি পরিমাণ ভোল্টেজ তৈরি হবে, ভোল্টেজের অ্যামাউন্টটা কত হবে, 5 ভোল্ট, 10 ভোল্ট, 20 ভোল্ট, সেটা আমরা কিভাবে পাবো, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইনটু এন, কিভাবে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে তার রেট, এবং কয় প্যাচে কয়েলটাকে, যে সেকেন্ড কয়েল যেটা সেটা কয় প্যাচে পেঁচানো হয়েছে। আমার এটা হচ্ছে সরি, আমার হচ্ছে একটা কয়েল পেঁচালাম, এখান দিয়ে একটা কারেন্ট পাস করলাম, ভোল্টেজ সাপ্লাই দিলাম, এখানে আরেকটা কয়েল রাখলাম, এখানে কারেন্টের জন্য যে ফ্লাক্সটা এটা কাট করলো, ফ্লাক্সটা হচ্ছে টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, ফাই টি, টাইমের সাথে সাথে যেহেতু ফ্লাক্সটা চেঞ্জ হয়, এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। আর এই যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে সেটা হচ্ছে এই তারটা কয়টা প্যাচ সংখ্যা দেওয়া হয়েছে, এন সংখ্যক প্যাচ দেওয়া হয়েছে, ডিফাই বাই ডিটি, রেট অফ ফ্লাক্সটা কি রেটে চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই ডিটি। যেহেতু আমরা সাপ্লাইটা দিচ্ছি এসি, এসি মানে কি সাইনোসয়েডালি চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সটাও আমাদের হবে সাইনোসয়েডালি চেঞ্জ। তাহলে এটাকে আমরা জানি সাইন ওয়েভকে যদি ডিফারেন্সিয়েট করি কজ ওয়েভ পাওয়া যাবে। সো আমার ভোল্টেজ যেটা ইনডিউস হচ্ছে সেটা একটা কোসাইন, যদি সাপ্লাইটা সাইন হয় কোসাইন একটা সাপ্লাই সরি আউটপুট আমরা পাবো, কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু সেমই থাকে, একই রেটেই চেঞ্জ হতে থাকবে, এটা যেই রেটে চেঞ্জ হচ্ছিল ভোল্টেজটা সেই রেটেই চেঞ্জ হতে থাকবে, সেকেন্ডারি ভোল্টেজটা। আচ্ছা এখন আমরা ওখানে আবার যাই। এই যে ট্রান্সফরমারে এটা হলো একটা ডেভেলপড ভার্সন। আমরা যেটা দেখাইলাম যে দুইটা তার থাকবে, আমরা কি করি এর মাঝখানে কনস্ট্রাকশন যখন পড়াবো তখন আবার পড়াবো, বা লস পড়াবো যখন আবার বলবো যে আমরা যে তারটাকে পেঁচাই, তারটাকে আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি একটা উইন্ডো বা একটা জানালার মতো একটা স্ট্রাকচারের এক আর্মে পেঁচাই, এটাকে আমরা বলি আর্ম, এক একটা আর্ম, দুইটা আর্ম, এক আর্মে পেঁচাই হচ্ছে প্রাইমারিটাকে, আরেক আর্মে পেঁচালাম সেকেন্ডারিকে। এটা হলো সবচেয়ে সিম্পলেস্ট ভার্সন, আরো অনেক ভার্সন আছে যেখানে একই আর্মেই দুইজনকে আমরা পেঁচাই, এরকমও হতে পারে। থ্রি ফেজের কনস্ট্রাকশনে আবার তার পেঁচানো আরেক রকম, বাট এটার ক্ষেত্রে যদি সিম্পল ভাবি সেটা হচ্ছে এক আর্মে আমরা হচ্ছে প্রাইমারিকে পেঁচালাম, আরেক আর্মে সেকেন্ডারিকে পেঁচালাম। এখানে কারেন্ট ফ্লো করার কারণে, প্রাইমারিতে কারেন্ট ফ্লো করার কারণে এখান দিয়ে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, ফ্লাক্সটা এখানকে কাট করতেছে, এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। এখন এই যে ফ্লাক্সটা আমাদের কাট করতেছে সেই ফ্লাক্সটা কি হবে আমরা জানি, প্র্যাকটিক্যাল যদি চিন্তা করি তাহলে ধরলাম এখান দিয়ে কারেন্টটা যাওয়ার কারণে, প্রাইমারিতে কারেন্ট যাওয়ার কারণে যে ফ্লাক্সটা তৈরি হলো সেই ফ্লাক্সটা এরকম করে পথ দিয়ে যাবে, সরি এটা এখান দিয়ে একটা যাবে, এখান দিয়ে একটা যাবে, আবার এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, ধরলাম 6টা ফ্লাক্স তৈরি হয়েছে, 6টা ফ্লাক্স তৈরি হয়েছে, আমি যে তারটাকে পেঁচাইছি সেই তারটা এখানে আছে, তাহলে সে কিন্তু ফুল বেনিফিটটা পাইলো না। 6টা ফ্লাক্স তৈরি হওয়ার পরে মাত্র একটা ফ্লাক্স ওর মধ্য দিয়ে যাচ্ছে, বাকি ফ্লাক্স গুলা কিন্তু লস, এইটা লস, এইটাকে সে মিস করতেছে, এগুলোকে সে মিস করতেছে, মাত্র একটা ওর মধ্য দিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, এখানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে আসি, নিয়ে এসে এই তারটাকে যখন এখানে পেঁচাই,
তারপরে যখন কারেন্ট সাপ্লাই দেই আমার ফ্লাক্স যে তৈরি হবে, ফ্লাক্সটা এইভাবে বাতাসের মধ্য দিয়ে যেতে চাবে না। ফ্লাক্সটা বলবে বাতাসের চেয়ে ওর জন্য বেটার হচ্ছে শর্ট সার্কিট। এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য শর্ট সার্কিট কি, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ছয়টাই যে তৈরি হচ্ছে, ছয়টাই এই র্যান্ডম এদিক সেদিক এদিক সেদিক দিয়ে না, যে সবাই চাবে আমরা সবাই এই এই পথ দিয়ে যাব, কারণ এটা ওর কাছে শর্ট সার্কিটের মতো। ছয়টাই এই পথ দিয়ে যাবে, যাওয়ার ফলে আমার ছয়টাই ওর মধ্য দিয়ে একই সময় এখানে যতগুলো তৈরি হবে সবগুলো ফ্লাক্স হচ্ছে ওই সময় সবগুলো ফ্লাক্স ওর মধ্য দিয়ে কাট করবে। তাহলে আমাদের ফ্লাক্সের কিন্তু লস নাই, ম্যাগনেটিক ফিল্ডের কোনো লস আমার এখানে থাকতেছে না। তাহলে 100% মানে সে বেনিফিট আমাকে দিতে পারবে 100%। এখানে ভোল্টেজ ইনডিউসড হবে সেই পরিমাণে, এবং সেই অনুযায়ী আমি কারেন্ট পাবো, আউটপুটে আমি পাওয়ার বেশি পাবো, কারণ আমাদের ফ্লাক্সের কোনো লস নাই। এই জন্য ওখানে আমরা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে আসি। এই ফ্রেমটা আনি, আস্তে আস্তে দেখবা যে একটা ট্রান্সফরমারে আমরা যা যা ভাবি তার তুলনায় অনেক চেঞ্জ, মানে অনেক প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করতে গিয়ে এত সলিড সে লেঞ্জেসের ল, ফ্যারাডেজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ল ফলো করে, বাট 100% আমরা আউটপুট পাচ্ছি না। এই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ইঞ্জিনিয়ার বিভিন্ন ধাপে ধাপে কাজ করছে। সেখান থেকে হচ্ছে আমাদের দেখবা অনেক ধাপে ধাপে কাজ করার কারণে সার্কিটে অনেক চেঞ্জ আনা হচ্ছে, সার্কিট না সিস্টেমটাতে, ট্রান্সফরমারের যে ওভারঅল সিস্টেমটাতে অনেক রকম চেঞ্জ আনা হবে। একটা কোশ্চেন ছিল। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু শেয়ার দিয়ে নিই, তারপর হ্যাঁ বলো। হ্যাঁ ওই স্ক্রিনটা। তুমি না ম্যাম, আপনি যেখানে ড্র করেছেন ওখানেই। আচ্ছা আচ্ছা, ওই ড্রয়ের স্ক্রিন তো, হ্যাঁ এটা বলো বলো। হ্যাঁ এখানে ম্যাম এই যে প্রাইম, হ্যাঁ এখানে যে ট্রান্সফরমারের যে হচ্ছে এই ফেরোম্যাগনেটিক পয়েন্টটা, এখানে যে আইপি লিখেছেন, এখানে এইটা কার সাথে কানেক্ট হচ্ছে? আইপিটা কার সাথে কানেক্ট এই হচ্ছে? যে আইপি পোরশনটা আইপিটা কার সাথে হচ্ছে, কানেক্ট হচ্ছে? আর আপনি যে বললেন যে একটা ফ্লাক্স হচ্ছে ওই, মানে একটা ফ্লাক্স যাবে ওই কয়েলের মধ্য দিয়ে, তাহলে একটা ফ্লাক্স তো আর একটা নির্দিষ্ট ডিসটেন্স মেইনটেইন করে বের হয় না, তাহলে একটা বা এটা কিভাবে যাচ্ছে? একটা না, আমি একটা আর অ্যাজ এন আইপি পোরশনটা কার সাথে কানেক্টেড? আচ্ছা প্রথমে এখানে আসলে থাকে কি, একটা ভোল্টেজ সোর্স থাকে, এই তারটাকে নিলাম, হ্যাঁ ভোল্টেজ সোর্স থেকে একটা তার নিলাম, তার নিয়ে আমি এইটার গায়ে এভাবে পেঁচাবো, তারপরে এভাবে নিব, এইটা হচ্ছে আইপি। আইপি এটা কি ঠিক আছে? আইপি তোমার কি কোন কোশ্চেন এটাই ছিল, আইপি কার সাথে কানেক্টেড বলতে এটাই? হ্যাঁ হ্যাঁ, আইপিটা কার সাথে কানেক্টেড? এই সোর্সের সাথে আমাদের কানেক্টেড। আইপিটা হচ্ছে সোর্স থেকে একটা ভোল্টেজ সোর্স বা একটা প্লাগ থেকে কারেন্ট বের হবে, বের হয়ে এই পেঁচানো তারটার মধ্য দিয়ে কারেন্টটা যাবে, যে এখানে আবার ব্যাক করে প্লাস থেকে বের হলো মাইনাস থেকে বের হলো, এভাবে করে আর কি কারেন্টটা পাস করবে। তারপরে ফ্লাক্স তৈরি হবে, ফ্লাক্সটা এদিক দিয়ে কাট করবে, তখন এই তারের মধ্য দিয়ে যেহেতু কাট করতেছে এবং ভ্যারিয়েবল ফ্লাক্স, তার জন্য এখান দিয়ে একটা কারেন্ট তৈরি হবে, এটাকে আমরা আইএস বলতেছি। এখানে যদি আমি একটা বাল্ব লাগাই দেই তাহলে বাল্বটার মধ্য দিয়ে কারেন্ট যাবে, বাল্বটা জ্বলবে। মানে ম্যাম ওই যে প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলের মধ্যে যে কারেন্ট ফ্লো থাকবে এটাই তো? প্রাইমারি সেকেন্ডারি কয়েলের কারেন্ট, হ্যাঁ ম্যাম তাহলে এখানে কি আইপি আর আইএস কি সমান হবে? আইপি আর আইএস সমান হবে না, আইপি আর আইএস ডিপেন্ড করবে এখানে কি পরিমাণ আমি প্যাচ সংখ্যা দিচ্ছি, কারণ ভোল্টেজ, এই যে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে সেটা তো আমি 100% বলতে পারতেছি না যে ভি সাপ্লাই যেটা দিচ্ছি তার সমান যে ভোল্টেজ ইনডিউস তা না, কিন্তু সেটা ডিপেন্ড করতেছে ফাই এর উপরে, রেট অফ চেঞ্জ অফ ফাই, এবং প্যাচ সংখ্যার উপর ডিপেন্ড করতেছে, যার জন্য ভি ইনডিউস যেটা সেটা আসলে ভিএস এর সমান হবে না, কিভাবে কতটা প্যাচ দিচ্ছি তার উপর ডিপেন্ড করবে। ম্যাম এখানে সাপ্লাই ভোল্টেজ আর ইনডিউস ভোল্টেজের ফ্রিকোয়েন্সি তো সেম হবে? হ্যাঁ ভোল্টেজের ফ্রিকোয়েন্সি সেম হবে। আচ্ছা আমি তোমাদেরকে যদি তোমরা এখনই, আচ্ছা এখানে যেটা হবে ভি ইনডিউসড ইকুয়াল টু হচ্ছে এন, এন নাম্বার, এনটাকে আমি এনএস দিলাম, হ্যাঁ সেকেন্ডারি সাইডে কতটা প্যাচ দিচ্ছি ডি ফাই বাই ডিটি,
তাহলে ফাইটা হবে হচ্ছে কোনো একটা সাইন। ফাই কার কারণে তৈরি হচ্ছে? ফাই তৈরি হচ্ছে আইপির জন্য। আইপি কার কারণে তৈরি হচ্ছে? ভিপির জন্য, মানে সাপ্লাই ভোল্টেজের জন্য। এটাকে আচ্ছা ভিএস বললে আবার কনফিউশন তৈরি হয়। সাপ্লাই ভোল্টেজ যেটা প্রাইমারি সাইডের ভোল্টেজ, যেটাকে আমি ভিপি নাম দিলাম। হ্যাঁ, ভিপির জন্য তৈরি হচ্ছে আইপি, আইপির জন্য ফাই তৈরি হচ্ছে। ভিপি হচ্ছে একটা সাইনোসয়েডাল সিগন্যাল। সাইনোসয়েডাল সিগন্যালকে আমরা কিভাবে লিখতে পারি? ভিএম সাইন ওমেগা টি, এরকম একটা কিছু লিখতে পারি। তাহলে আইপি যেহেতু ভিপি এর প্রপোর্শনাল, তাহলে আমি লিখতে পারি আইপি হবে হচ্ছে সাম ম্যাগনিটিউড আই এম সাইন ওমেগা টি, এরকম একটা। আইপির জন্য তৈরি হচ্ছে ফাই, ফাই প্রপোর্শনাল টু আইপি, তাহলে ফাই হবে ফাই এম সাইন ওমেগা টি। তাহলে এখানে যদি আমি বসাই, এখানে হবে হচ্ছে এনএস ফাই এম সাইন ওমেগা টিকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে হবে হচ্ছে ফাই এম কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট থাকবে, কজ ওমেগা টি হবে, আর ওমেগাটা বাইরে চলে আসে, ডিফারেন্সিয়েট করলে ওমেগাটা চলে আসবে। এখন দেখো এই ইকুয়েশনটা তোমাদেরকে প্রুফ করে দেখানো হবে। এখন দেখো এই যে ইনডিউস ভোল্টেজ হইলো, ইনডিউস ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কি? একটা ভোল্টেজ আমাদের তৈরি হইলো, আমরা ফ্রিকোয়েন্সি কোথা থেকে পাই? ওমেগা এনএস ফাই এম কজ ওমেগা টি। এই যে ওমেগা টি, এটা মানে কি? ওমেগা টি ইকুয়াল টু 2 পাই এফ টি না? এই সূত্রটা আমরা জানি তো নাকি? ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, এটা আমরা জানি। জি হ্যাঁ, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ আমরা জানি। তাহলে এই সিগন্যালের জন্য এই অংশটা, এটা হচ্ছে ওমেগা, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি কত? এই যে ভি ইনডিউস, যে ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা বাই 2 পাই। আর আমরা যে সাপ্লাই ভোল্টেজ দিছিলাম ভিপি, সেটা কিন্তু আমি প্রথমে লিখছিলাম, সেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। ওর ওমেগাটাও কি একই ওমেগা না? এই ওমেগা আর এই ওমেগা কি একই না? ভি ইনডিউসড এর ওমেগা আর ভিপির ওমেগা কি একই না? জি জি একই। তাহলে তাদের দুইজনের ফ্রিকোয়েন্সি কি একই হবে না? ইয়েস ম্যাম। একই হবে। সো এদের প্রাইমারি সাইডের সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং সেকেন্ডারি সাইডে পরে গিয়ে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে তার ফ্রিকোয়েন্সি সেম। আচ্ছা, এটা একজনের কোশ্চেন অ্যান্সার করলো। আরেকজন কি প্রশ্ন করলা তোমরা? আইপিটা কোত্থেকে আসছে? আইপি সাপ্লাইয়ের সাথে কানেক্টেড। আর কি কোশ্চেন ছিল? একজন কোশ্চেন করছে বোধহয় একটা যাচ্ছে বা সামথিং, কি কোশ্চেন করলো ওটা একটু আবার বলো। ম্যাম ওই যে আইপি আর আইএস কি সমান কিনা ওটা তো বললেন। আইপিআইএস সমান হবে না, কারণ যদি ভিপি আর ভিএস যে সমান হবে সেটা আমরা বলতে পারতেছি না, কারণ ভিএসটা ডিপেন্ড করতেছে, মানে ভিএস বলতে আমি বোঝাচ্ছি যাচ্ছি ভি ইনডিউসড, মানে সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে সেটা ভিপি সমান কিনা তার কোনো গ্যারান্টি নাই। সেটা কি করবে? ডিপেন্ড করতেছে হচ্ছে এন ডিফাই বাই ডিটি। ডিফাই বাই ডিটি ভিপির সাথে রিলেটেড, ঠিক আছে, বাট এনটা প্যাচ সংখ্যা তো প্রাইমারি সাইডের সাথে কোনো সম্পর্ক নাই। প্যাচ সংখ্যা হচ্ছে সেকেন্ডারি সাইডে কয়টা প্যাচ দেওয়া হয়েছে তার উপর ডিপেন্ডেন্ট। সো ভি ইনডিউসড আর ভিপি সমান না। ভি ইনডিউসড আর ভিপি যদি সমান না হয়, কারেন্ট সমান হওয়ার তো প্রশ্নই আসে না। সাপ্লাই ভোল্টেজই তো সেম না, দুইটা সার্কিটের ভোল্টেজই সেম না। পরে অন্যান্য রেজিস্ট্যান্সের ব্যাপার আছে, কি কত তার পেঁচানো হয়েছে, কি পেঁচানো, এমনিতেও ভাবতে পারো প্যাচ সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয়, একটা তারের লেংথ তো চেঞ্জ হয়ে যাবে প্যাচের সাথে সাথে। সো তারের ইম্পিডেন্সও চেঞ্জ হয়ে যাবে। তারের ইম্পিডেন্স যদি চেঞ্জ হয়ে যায়, কারেন্ট অটোমেটিকই ডিফারেন্ট হবে। তাইলে ম্যাম তাইলে ওই এই সেকেন্ডারি কয়েলের প্যাচ যদি বাড়ানো হয় তাহলে ওটা কি আইএসটা আইপি থেকে বেশি হবে না? সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা যদি বেশি হয়, তাহলে ভি ইনডিউসটা বেশি হবে, ভোল্টেজটা বেশি হবে। প্রাইমারি সাইডের প্যাচ সংখ্যা ধরো 2টা, সেকেন্ডারিতে 10টা প্যাচ দিছো তুমি, তাহলে ইনডিউসডের পরিমাণ হচ্ছে বেশি হবে। কারেন্ট বেশি হবে এমন এটা তো আমি বলতে পারছি না। কারেন্ট বেশি হওয়ার সূত্র আছে, ওটা পরে তোমাদেরকে বলবো কিভাবে কারেন্টটা কম বেশি হয়, কি হয়, পার্থক্য হয় কি। কথা কি বুঝে গেছে? Yes, ma'am, বুঝছি।
আচ্ছা, তোমাদের একটা কনফিউশন হতে পারে, তুমি একটা ভাবতে পারো যে আপনি বললেন যে বি ইনডিউসটা বড়, যেহেতু এখানে 5 প্যাচ সংখ্যা বেশি, তাহলে কারেন্ট তো এটা প্রশ্নই আসে না, কারেন্ট তো অটোমেটিকই সেকেন্ড সার্কিটটাতে কারেন্ট অটোমেটিক বেশি হয়ে যাবে। এটা তুমি ভাবতে পারো। ধরো আমি একটু ক্লিয়ার করি, যে তোমার মনে হচ্ছে যে এইটাতে, একটু দাঁড়াও কথা শেষ করতে দাও, এখানে হচ্ছে আমি 8টা প্যাচ দিছি, এখানে 2টা প্যাচ দিছি অটো, আমি তোমাকে বারবার যেহেতু বলছি প্যাচ সংখ্যার উপর ডিপেন্ড করে, এখানকার ভোল্টেজটা ধরলাম 8 ভোল্ট, এখানকার ভোল্টেজটা 2 ভোল্ট, তাহলে এটা তো তোমার কনসেপ্ট অনুযায়ী যেখানে বেশি ভোল্টেজ সেখানে অটোমেটিক বেশি কারেন্ট ফ্লো করবে, এখানকার কারেন্টটা আইএসটা বড় হবে আইপির তুলনায়। এটা কি তোমার কনফিউশন? এটা কি তুমি কোশ্চেন করলা? আমি কোয়েশ্চেন করছি ম্যাম, ওই মানে আইপি আর আই, মানে আমি যদি সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বাড়াই তাহলে কি আইএসটা আইপি থেকে বেশি হবে নাকি? না, প্যাচ সংখ্যা যদি আমি বাড়াই আইএস থেকে আইপিটা বেশি হবে না। প্যাচ সংখ্যা বাড়াই বলতে আমি বলতে যাচ্ছি, যদি প্রাইমারির প্যাচ সংখ্যা, এই যে প্রাইমারিতে কয়টা প্যাচ দিলাম তার তুলনায় যদি সেকেন্ডারি প্যাচ সংখ্যা বাড়াই, তাহলে আইপির থেকে আইএস বড় হবে না, উল্টা সিচুয়েশনটা হয়। উল্টা সিচুয়েশনটা হয়, ভোল্টেজ কিন্তু বাড়তেছে, প্যাচ সংখ্যা বাড়াইলে ভোল্টেজ বাড়বে কিন্তু কারেন্ট কমে যায়। এটার কারণটা হচ্ছে ওখানে ইম্পিডেন্সের একটা ইফেক্ট পড়ে। প্যাচ সংখ্যা বাড়াইলে, তোমরা আজকে ক্লাসে বা কালকে ক্লাসে দেখবা যে প্যাচ সংখ্যা যদি আমি বাড়াই ইম্পিডেন্সের সাথে একটা চেঞ্জ হয়ে যায়। এই যে সার্কিটটা, এই সার্কিট থেকে ইম্পিডেন্স যেই পরিমাণ, বাধাটা যেই পরিমাণ দেখবে, এই সার্কিট থেকে বাধাটা যেই পরিমাণ দেখবে সেটা প্যাচ সংখ্যার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। যদিও এটা কেমন অদ্ভুত ব্যাপার যে একটা তারের রেজিস্ট্যান্স, তারের ইম্পিডেন্স সেটা প্যাচের সাথে কি সম্পর্ক, কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায়। একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় ইম্পিডেন্স। তো এই যে ট্রান্সফরমারের সাথে সাথে প্যাচ সংখ্যার সাথে সাথে ইম্পিডেন্স চেঞ্জ হয়ে যায়, যার কারণে দেখা যায় যে আমার কারেন্টটা কিন্তু উল্টা রিলেশনশিপ হয়ে যায়, কারেন্ট এটা কম হবে, কারেন্ট এটা বেশি হবে, আইপিটা বেশি হবে, আইএসটা কম হবে যদি সেকেন্ডারির প্যাচ সংখ্যা বেশি হয়। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, বুঝছো। এখন আর কোনো কোয়েশ্চেন আছে রিলেটেড, না আগাবো? ফ্লাক্স নিয়ে একজন কোয়েশ্চেন করছো, কি কোয়েশ্চেন করছো আমার নিজেরও মনে নেই। এদিক দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে, আমি বলছিলাম যে 6টা ফ্লাক্স যাচ্ছে, 6টার মধ্যে একটা ওর মধ্য দিয়ে যাচ্ছে। এখন কোশ্চেনটা যে কি ছিল, আচ্ছা যেহেতু তোমাদের কারো কোনো মানে কেউ বলতেছে না, সো এখন বাদ। ম্যাম তাহলে আমাদের সেকেন্ড যে কয়েলটা, ওটাতে যে মানে ফ্লাক্স ইনডিউস হবে, এটা মেইনলি প্রাইমারি সাইডের এসি কারেন্টটা আর সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রাইমারি সাইডের এসি কারেন্ট আর সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যার উপর ডিপেন্ড করবে। তারপরে সলিড ভাবে যদি কনসিডার করতে চাই তাহলে দেখবা যে শুধুমাত্র প্যাচ সংখ্যার উপর, প্রাইমারিতে কতটুকু প্যাচ, সেকেন্ডারিতে কতটুকু প্যাচ, সেটার উপরে মেইনলি ডিপেন্ড করে। বাট শুধু যদি সেকেন্ডারির দিকে তাকাও, প্রাইমারিতে কি পরিমাণ ফ্লাক্স প্রাইমারি কারেন্টের কারণে কি পরিমাণ ফ্লাক্স হচ্ছে, সেটা চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ এবং কতটুকু প্যাচ তার উপর ডিপেন্ড করবে। মানে দুইটা কয়েলের ব্যাপারে কখন কনসিডার করব? এমনি বুঝতে পারছি যে সেকেন্ড মানে সেকেন্ডারি যে কয়েলটা থাকবে ওটার মানে ইনডিউস ভোল্টেজটা ডিপেন্ড করে, হল ইনডিউস ফ্লাক্সটা কি ডিপেন্ড করে হলো যে এই যে প্রাইমারির যে ইয়েটা কারেন্টটা ওটার উপর। প্রাইমারি কারেন্ট এবং প্রাইমারি কারেন্টের সাথে রিলেটেড, আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ইয়ার সাথে যে তোমরা যেটা বললা সেটা হচ্ছে প্যাচ সংখ্যার সাথে রিলেটেড। এটা হচ্ছে তুমি যখন জাস্ট তাকাবা যে সেকেন্ডারি অবস্থা কি, আর যদি কেউ তোমাকে কম্পেয়ার করতে বলে যে এই যে প্রাইমারি আর এই যে সেকেন্ডারি, মানে এই যে সেকেন্ডারি আর এই যে প্রাইমারি, এই দুইজনের মধ্যে রিলেশনশিপ কেমন, তখন দেখবা যে তাদের রিলেশনশিপটা ডিপেন্ড করবে তাদের প্যাচ সংখ্যার উপরে, তাদের প্যাচ সংখ্যার উপর শুধু ডিপেন্ড করবে। কারণ ফ্লাক্সটা কি, এই যে ফ্লাক্সটা যাচ্ছে, এই ফ্লাক্সটা তো প্রাইমারির মধ্য দিয়েও যে কয়টা ফ্লাক্স যাবে, সেকেন্ডারির মধ্য দিয়েও কোনো একটা মোমেন্টে যদি চিন্তা করি, এই মুহূর্তে 5টা ফ্লাক্স যদি প্রাইমারি দিয়ে যায়, সেই ফ্লাক্সটাই কিন্তু আবার সেকেন্ডারি দিয়ে যাচ্ছে। সো আমি দুইজনকে যদি কম্পেয়ার করি,
একজনকে যদি ধরে নিয়ে হিসাব করতে বসি, বলবো যে হ্যাঁ এর মধ্য দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে তার, এবং তার যে প্যাচ সংখ্যা তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু আমাকে যদি কেউ বলেন না তুমি দুইজনকে কম্পেয়ার করো, V1 আর V2 কে কম্পেয়ার করো, তখন ডিপেন্ড করবে তাদের এখানে প্যাচ কত, ওর এখানে প্যাচ কত। কারণ ফ্লাক্স তখন দুইজন কম্পেয়ার করতে গেলে দুইজনের মধ্যে ফ্লাক্স সমান। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে তাই বলা হয়েছে টার্নের উপর। আচ্ছা, এই যে এই সূত্রটা এখান থেকে আসছে, এটা তোমরা চ্যাপম্যানের বই থেকে আমি নিচ্ছি। চ্যাপম্যান বই না, যে কোনো জায়গার সূত্রই এটা, তোমরা এটা নিজেরাও পড়ছো। সেটা হচ্ছে যখন সেকেন্ডারির দিকে তাকাইতেছি, সেকেন্ডারির নাম দিচ্ছি আমরা ইনডিউসড ভোল্টেজ, সেটাকে আমরা ভিএসও বলি। কোন বইতে এটাকে V2 হিসেবেও দেখবা, যেহেতু দুই সাইড মানে সেকেন্ড সাইডে, এই জন্য এটাকে V2 হিসেবে বলা হয়। এই সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা ইকুয়াল টু হচ্ছে সেকেন্ডারি সাইডের প্যাচ সংখ্যা d∅/dt, আর এই NS-টাকে অনেক সময় N2 ও বলা হয় কোন বইতে, d∅/dt। সেম ভাবে যদি সেকেন্ডারি সাইডের অবস্থাটা এরকম হয়, এই ফ্লাক্সটা এই যে একটু আগেই বললাম, এই ফাই পরিমাণ ফ্লাক্সটা কিন্তু আমার প্রাইমারি দিয়েও যাচ্ছে। এই একই সূত্র প্রযোজ্য হবে প্রাইমারি সাইডের ভোল্টেজের জন্যই। প্রাইমারিকে আমরা বলি ভি সাপ্লাই বলতে পারি, ভি প্রাইমারি বলতে পারি, অথবা V1 কোন বইতে বলা হয়, অথবা ভিপি কোন বইতে বলা হয়। ওই ভিপি হবে হচ্ছে NP, ওইখানে প্যাচ, এবং d∅/dt সমান ইকুয়াল টু N1 d∅/dt। N1 ও বলতে পারি কারণ এটা হচ্ছে 1 নাম্বার তার, এই জন্য। এখন এই দুইটাকে যদি আমি রেশিও করি, V1/V2 কে যদি রেশিও করি, যে V2 এটা আর V1 এটা, এদেরকে যদি রেশিও করি, সেটা হবে হচ্ছে N1 d∅/dt ডিভাইডেড বাই N2 d∅/dt। এই দুইটা কাটাকাটি, যেহেতু দুইজনই সমান, এই দুইটা কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে V1/V2 ইকুয়াল টু হচ্ছে N1/N2, এই সূত্রটা। বুঝে গেছে? জি ম্যাম। এই সূত্রটাকে আমরা অন্য বইতে হয়তো ভিপি দিয়ে লেখা, প্রাইমারি V1 মানে প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে প্রাইমারির তার সংখ্যা আর সেকেন্ডারির তার সংখ্যা, NP/NS। VP/VS ইকুয়াল টু হচ্ছে NP/NS। কোন জায়গায় দেখবা এইটা সমান, এই যে NP/NS যেটা, বা N1/NS কে আমরা A বলি। এটা হচ্ছে চ্যাপম্যানের বইতে কমন কনসেপ্ট, হচ্ছে প্রাইমারির ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারির ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে A। প্রাইমারির ভোল্টেজ বাই সেকেন্ডারির ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে A। এটাকে আমরা ট্রান্স রেশিও বলি, ট্রান্স রেশিও। আর থেরেজার বইতে দেখবা, এটা এমন ইম্পর্টেন্ট কোনো কনসেপ্ট না, তোমরা একভাবে অঙ্ক করার সময় আসলে লাগে মেইনলি। তোমরা দেখবা যে অঙ্ক করার সময় দেখবা যে থেরেজার বইতে আবার V2 কোন সময় উল্লেখ আছে, সেটা কি V2/V1 ইকুয়াল টু K নামে বলা আছে, এটা হলো 4-5 কিছু একটা। তখন বুঝবা যে সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 4। সো কেউ যদি তোমাকে প্রাইমারি ভোল্টেজ বলে দেয় 200, তাহলে সেকেন্ডারি ভোল্টেজ হবে হচ্ছে 800, এখান থেকে বের করতে পারবা। আর এটা হচ্ছে চ্যাপম্যানের বইতে দেওয়া আছে V1/V2 ইকুয়াল টু হচ্ছে A। ম্যাথের সময় এটা একটা সময় গিয়ে আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে থেরেজার বইতে, থেরেজা, আর এটা হলো চ্যাপম্যান। আচ্ছা, তোমাদের এখন পর্যন্ত কোনো কনফিউশন আছে কোনো কিছু নিয়ে? D∅ তো প্রথম কয়েলে কারেন্ট প্রবাহের জন্য দুই ক্ষেত্রে, তাই না? কিটা প্রথম কয়েলে কানেক্ট করা হয়েছে, আবার একটু বলো।
এই যে ম্যাডাম ফ্লাক্সের যে পরিবর্তনটা হচ্ছে হুম সূত্রের হুম ক্ষেত্রে, হুম 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 হুম। right, ওইটা তো ম্যাডাম শুধুমাত্র প্রথম কয়েলে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওইটার জন্যই তো, উভয় আচ্ছা, ক্ষেত্রে ওইটার জন্য কিছু। হচ্ছে আমি বলি ব্যাপারটা হয় কি, প্রথমে হয় এরকম, পুরো সিস্টেমটা কিভাবে আস্তে আস্তে ডেভেলপ করে। আমি প্রথমে সিস্টেমটার মধ্যে দেই হচ্ছে ভিপি, ভোল্টেজ সাপ্লাই দিলাম, সিস্টেমে কারেন্ট ফ্লো করলো, মানে স্টেপ বাই স্টেপ ভিপির পরে আইপি তৈরি হবে। আইপি তৈরি হলে সেখানে একটা ফ্লাক্স তৈরি হবে যার নাম আমি ফাই এম নামে একটা ফ্লাক্স বললাম যে ফাই এম। ফ্লাক্সটা তখন এখানে একটা তার রাখলে ফ্লাক্সটাই তারের মধ্য দিয়ে যাবে, তারের মধ্য দিয়ে গেলে তারপরে গিয়ে ওই তারের মধ্য দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে সেটা ডিপেন্ড করতেছে আইপির উপরে, সে আইপি ডিপেন্ড করছে ভিপির উপরে, সেই প্রপোর্শনালে এবং এখানে যে প্যাচ সংখ্যা আছে সেই প্রপোর্শনালে এখানে একটা ভোল্টেজ তৈরি হবে যার নাম হচ্ছে ভিএস। ভোল্টেজ তৈরি হওয়ার পর এখানে যদি আমি একটা বাল্ব দেই তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো করবে, এই কারেন্টটা হচ্ছে আইএস। এগুলো হচ্ছে কি দেখো টাইমের সাথে সাথে কিভাবে টাইমের প্রথম স্টেপে সুইচ অন করছো, ভোল্টেজ সাপ্লাই হচ্ছে, কারেন্ট তারপরে ফ্লো করবে। এটা কিন্তু মিনিমাম একটা টাইম আছে, দেখবা সাপ্লাই দিলে কিন্তু কারেন্ট ফ্লো করে না, একটা মিনিমাম ন্যানো সেকেন্ড হলেও টাইম লাগে। পরের টাইমের পরের স্টেপে কি আইপি তৈরি হবে, তারপরে আইপি থেকে তৈরি হবে ফাইএম, ফাইএম থেকে তৈরি হবে ভিএস, ভিএস থেকে তৈরি হবে আইএস, আইএস তৈরি হওয়ার পরে এখানেও কিন্তু একটা ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্সটার নাম আমি দিতে পারি ফাই এস, সরি এখানে ফাই এম না বলে আসলে এটাকে বলা উচিত ছিল প্রাইমারি ফ্লাক্স। ফাই পি তৈরি হচ্ছে, তারপরে একটা ফাই এস তৈরি হইতেছে। এই ফাই পি আর ফাই এস চেষ্টা করবে একজন আরেকজনকে অপোজ করতে। ফাই পির জন্য যেহেতু তৈরি হইতেছে, ফাই এস এরটা এমন ভাবে তৈরি হবে যাতে ফাই পি কে অপোজ করতে পারে। কিন্তু আসলে কিন্তু 100, আমি বললাম যে 100% আসলে অপোজ করার মতো ক্যাপাসিটি থাকে না, 100% অপোজ করবে না। দেখা যাবে যে দুইজন এখানে 5 তৈরি হইলে এখানে 2 তৈরি হবে, দুইজন দুইজনকে ক্যান্সেল আউট করে 3 পরিমাণ ফ্লাক্স থাকবে, এই ফ্লাক্সটাকে আমরা বলি ফাই এম। সিস্টেমে এটাকে আমরা বলি স্টেডি স্টেট কন্ডিশন। তখন দেখবা যে সিস্টেমে যেই পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে, যেই পরিমাণ আইপি তৈরি হচ্ছে, যেই পরিমাণ ফাইপি তৈরি হচ্ছে, যেই তারপরে যেভাবে বিএস তৈরি হচ্ছে, তারপরে যেটা আইএস তৈরি হচ্ছে, তারপরে যে ফাইএস তৈরি হচ্ছে, ক্যান্সেল আউট করে একটা স্টেডি স্টেট ফাইএম আমার সময়ের সাথে সাথে একটা স্টেডি স্টেট কন্ডিশনে স্টে করবে। এখানে কিন্তু তুমি কেউ যদি তোমার বলো যে শুধু আইপি এখানে এক্সিস্ট করে যার জন্য ফাইপি এখানে এক্সিস্ট করে, তা না, এখানে ফাইপির সাথে সাথে কিন্তু ফাইএসও আছে। ক্যান্সেল আউট করে ফাইনালি একটা সিঙ্গেল ফ্লাক্স আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফাই এম। এই ফাই এম এরই পরিবর্তনটাকে ডিফাই বাই ডিটি, এটা আমরা দেখতে পাই। আমার কথাটা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তোমরা স্টেডি স্টেটটা পড়ার কথা, তোমরা কি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করছো না? ডিসি মেশিনে, ডিসি তেও করছো, 1-1 এও করছো, 1-2 তেও করছো, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করছো না? একটা সিস্টেমে কিন্তু হঠাৎ যখন সুইচটা অন করবা তখন কিন্তু একটা এক্সপোনেনশিয়াল অবস্থা তৈরি হয়, ওইটা ধীরে ধীরে ডিকে করে একটা সাইনোসয়েডাল অংশ থাকে। একটা সিগন্যাল যখন সাপ্লাই দিবা সাইনোসয়েডাল, ইনিশিয়ালি কিন্তু শর্ট করবে, যেটা চেঞ্জ হচ্ছে, মানে ইনিশিয়ালি একটা এক্সপোনেনশিয়াল অংশ থাকে, ওই এক্সপোনেনশিয়াল অংশটা সময়ের সাথে সাথে ডাই ডাউন করে। আমি তোমাকে যে সিচুয়েশনটা বলতেছি, প্রথমে দেখা যাবে এক্সপোনেনশিয়াল অংশটা ডমিনেটিং থাকবে, এই যে আইপি ভাইপি এগুলো হওয়ার পরে এফেক্ট, মানে ও দিচ্ছে ও ফিডব্যাক দিচ্ছে, এভাবে করে করে চলতে চলতে থাকবে এবং তখন প্লাস মাইনাস হতে থাকবে, অসিলেট করতে থাকবে। ফাইনালি একটা জায়গায় যে সিস্টেমটা স্টেডি স্টেটে একটা পিওর সাইনোসয়েডাল সাপ্লাই, পিওর সাইনোসয়েডাল সাপ্লাই, পিওর সাইনোসয়েডাল, যার কারণে অপোজ পিওর সাইনোসয়েডাল, ফাইনালি একটা যে স্টেবল ফ্লাক্স তৈরি হলো সেটাও সাইনোসয়েডাল। এটাকে আমরা স্টেডি স্টেট কন্ডিশন বলি। বোঝা গেছে? জি ম্যাম। এখন আমরা যাই আমাদের স্ক্রিনটাতে, এই রেশিওটা আমাদের জানা দরকার, এই রেশিওটা জানলাম। কারেন্টের ক্ষেত্রে উল্টা রিলেশনশিপটা হয়, কারেন্টের ক্ষেত্রে উল্টা রিলেশনশিপটা হয় এই কনসেপ্ট থেকে। কনসেপ্টটা আমি তোমাদেরকে বলি কি ব্যাপার। আমাদের ভোল্টেজ আমি পেলাম, ভোল্টেজের রিলেশনশিপটা কি, ভিপি বাই ভিএস ইকুয়াল টু হচ্ছে এনপি বাই এনএস।
আর আমরা জানি যে একটা সিস্টেমে আমরা কি করতেছি, ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, সেটা কনভার্ট হচ্ছে ম্যাগনেটিক এনার্জিতে, সেটা আবার কনভার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। আমরা ধরে নিতে পারি সিস্টেমে, আমরা আইডিয়ালি ধরে নেই যে কোনো সিস্টেমে কোনো লস নাই। তার মানে যেই পরিমাণ পাওয়ার ইলেকট্রিক্যাল দিব, যেই পরিমাণ পাওয়ার ম্যাগনেটিক হবে, আবার পরে গিয়ে যে ইলেকট্রিক্যাল পাবো, এই পাওয়ারগুলো সমান, সিস্টেমের অন্য কোথা দিয়ে পাওয়ার লিক হচ্ছে না। তাহলে কনজারভেশন অফ এনার্জির সূত্র অনুযায়ী ইনপুট যেই পরিমাণ দিচ্ছি, আউটপুটে গিয়ে ইলেকট্রিক্যাল সেই পরিমাণ পাচ্ছি। এখন পাওয়ারের সূত্র কি? আমরা জানি ইলেকট্রিক্যাল পাওয়ারের সূত্র কি? কারেন্ট ভোল্টেজ ভিপি আইপি কস থিটা। মানে ভিআই কস থিটা, এই জিনিসটা আমরা জানি যে এসি পাওয়ারের সূত্র হচ্ছে পাওয়ার যেই পরিমাণ কনজিউম হচ্ছে বা যেই পরিমাণ সাপ্লাই হচ্ছে, সেটা সূত্র হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং তাদের মধ্যকার অ্যাঙ্গেলের কোসাইন। এটা হচ্ছে ইনপুট সাইডে। আউটপুট সাইডে কি হবে? আউটপুট সাইডেও আমি একটা পাওয়ার পাচ্ছি, সেটা হচ্ছে ভিএস আইএস কস থিটা, আউটপুট সাইডের পাওয়ার। তো আমরা যেহেতু জানি ইনপুট সাইডের পাওয়ার এবং আউটপুট সাইডের পাওয়ার সমান, কোনো লস নাই, যেহেতু যদি ধরে নিই আমরা লস নাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে দেখি যে আমরা আসলে অনেক লস আছে। তখন আমরা কি করি, বিভিন্ন জিনিস ইমপ্রুভ করে করে চেষ্টা করি যে লসটাকে কিভাবে মিনিমাইজ করে আসলে লস অনেক কমায় আনা হয়। ধরতে পারি কোনো লস নাই। যদি লস না থাকে, ভিপি আইপি কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভিএস আইএস কস থিটা। এই দুই পাশ যদি সমান হয়, আমি সূত্র থেকে কস থিটা কাটাকাটি চলে যাবে, থাকবে ভিপি আইপি ইকুয়াল টু হচ্ছে ভিএস আইএস। তাহলে ভিপি বাই ভিএস ইকুয়াল টু, এই যে ভিএসটাকে এই পাশে নিয়ে আসলাম, আইএস বাই আইপি। আমরা জানি ভিপি বাই ভিএস হলো এনপি বাই এনএস, তাহলে এনপি বাই এনএস। তার মানে ভোল্টেজের ক্ষেত্রে যদি প্রাইমারি বাই সেকেন্ডারি হয়, কারেন্টের ক্ষেত্রে তার উল্টা রেশিও হবে। তার মানে ভোল্টেজ যেই সাইডে বেশি, কারেন্ট সেই সাইডে কম হবে। বোঝা গেছে কি? তোমরা কি কথাটা বুঝতে পারছো? আমরা যদি বলি প্রাইমারি সাইডে 200 ভোল্ট দিলে সেকেন্ডারি সাইডে 100 ভোল্ট পাওয়া যায়, তাহলে প্রাইমারি সাইডে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট দেই, সেকেন্ডারি সাইডে 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে। এটা অর্ধেক হয়ে গেছে, ভোল্টেজ কারেন্ট ডাবল হয়ে যাবে, উল্টা রিলেশনশিপ। কিন্তু দেখো দুইজনকে যদি গুণ করো, এই যে 200 ইন্টু 2 অ্যাম্পিয়ার হলো 400 ভোল্ট অ্যাম্পিয়ার, 100 ইন্টু 4 অ্যাম্পিয়ার গুণ করো, পাওয়ার কিন্তু সেম। তার মানে কোনো লস নাই, ইনপুটে যে পাওয়ার দিছি পুরাটা ম্যাগনেটে কনভার্ট হচ্ছে, পুরাটা আবার আমরা ইলেকট্রিক্যালে কনভার্ট করে পাচ্ছি। সো কোনো রকম লস নাই, কোনো রকম ড্রপ নাই, কোনো রকম আমাদের কোনো ক্ষতি নেই। প্রাইমারি এবং সেকেন্ডারি সমান, জাস্ট কারেন্ট এবং ভোল্টেজের রেশিও আপ ডাউন করতেছে। আচ্ছা, এখন এই সূত্রটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস কথা বলা হয়েছে, যদি ডিসি সাপ্লাই আমরা অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো বলতো? কেউ একজন আইডিয়াটা দাও। হোয়াট উড হ্যাপেন ইফ ডিসি ইজ অ্যাপ্লাইড ইন প্রাইমারি সাইড? প্রাইমারি সাইডে কিন্তু আমি প্রথমেই বলছি একটা এসি সিগন্যাল দেই, সাইনোসয়েডাল, কারেন্টটা সাইনোসয়েডাল, ফ্লাক্সটা সাইনোসয়েডাল, পরে সেকেন্ডারিতে যে ভোল্টেজ ইনডিউসড হয় সেটাও সাইনোসয়েডাল। যদি সাইনোসয়েডাল সিগন্যাল ভোল্টেজ না অ্যাপ্লাই করে 5 ভোল্টের একটা ব্যাটারি আমরা লাগাই দিতাম প্রাইমারিতে, তাহলে কি হতো? কারেন্ট পাস করতো, 5 ভোল্টের ভোল্টেজের জন্য রেজিস্ট্যান্স অনুযায়ী আমার একটা কারেন্ট পাস করতো। তারপরে কি হইতো? ম্যাম সেকেন্ডারি সাইডে কোনো ভ্যারিয়েবল ফ্লাক্স থাকতো না। ভ্যারিয়েবল ফ্লাক্স থাকতো না, কিন্তু ফ্লাক্স কিন্তু থাকতো। তোমরা প্রথমে যেটা মাঝে মাঝে মিস্টেক করে ফেলো যে কোনো ভোল্টেজই থাকবে না, বাট যেটা সরি কোনো ফ্লাক্সই থাকবে না, সেটা না।
আমরা একটা ডিসি সাপ্লাই দিব, সো ডিসি কারেন্ট ফ্লো করবে। আমরা জানি কারেন্ট যেমনই হোক না কেন, ডিসি বা এসি যাই হোক না কেন, একটা ফ্লাক্স তৈরি হয়, ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্সটা সেকেন্ডারি কয়েল দিয়ে পাসও করবে, কিন্তু সেকেন্ডারি কয়েল ফিল করবে সময়ের সাথে সাথে ফ্লাক্সের কোনো চেঞ্জ নাই, সো সে কোনো রকম অসুবিধা ফিল করবে না বা তার কোনো রকম মোটিভেশন তৈরি হবে না, সো ওখানে কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না। এটাই হচ্ছে ব্যাখ্যা যে যদি ডিসি সাপ্লাই দেই তাহলে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ আমরা পাবো না। ভেরি গুড। আচ্ছা, আরেকটা জিনিস, এটাও অনেকে বোধহয় নেটের থেকে ঘেটে তোমরা লিখো কিন্তু নিজেরা আসলে বুঝো কিনা আমার সন্দেহ, যে আমরা যখন ডিসি সাপ্লাই দেই ইনিশিয়ালি কিন্তু একটা আমরা যেই মুহূর্তে, ধরো আমি একটা ডিসি সাপ্লাই দিলাম, লাইক প্রথমে আমার কোনো পাওয়ার সাপ্লাই ছিল না, আমি সুইচটাকে অফ রাখছি, মোমেন্টের মধ্যে পাওয়ার সুইচটাকে অন করে দিলাম, তাহলে কি হবে? প্রথমে 0 ভোল্টেজ ছিল, কোনো সাপ্লাই ছিল না, পর মুহূর্তেই 5 ভোল্টের একটা কনস্ট্যান্ট ভোল্টেজ আসলো। কিন্তু এই মুহূর্তে, যেই মুহূর্তে সুইচ অন করব সেই মুহূর্তে কিন্তু আমরা একটা চেঞ্জ পাচ্ছি, 0 থেকে ঠাস করে 5 হয়ে যাচ্ছে। ওই মোমেন্টে 0 অ্যাম্পিয়ার কারেন্ট থেকে হঠাৎ করে সাম অ্যাম্পিয়ার কারেন্ট, 1 অ্যাম্পিয়ার, ধরো 5 ভোল্ট দিলে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে 0 থেকে হঠাৎ করে 1 অ্যাম্পিয়ার কারেন্ট হবে। ফ্লাক্সের ক্ষেত্রেও সেম, 0 থেকে হঠাৎ করে 1 অ্যাম্পিয়ার হওয়ার কারণে 0 ফ্লাক্স থেকে হঠাৎ করে সাম পরিমাণ ফ্লাক্স আমরা পাবো, কিছু একটা ফ্লাক্স পাবো। সেকেন্ডারি দিয়ে যখন যাচ্ছিল, সেকেন্ডারি প্রথমে ফিল করবে, যখন সুইচটা অফ ছিল সেকেন্ডারি ফিল করবে কোনো ফ্লাক্স নাই, পর মুহূর্তেই সুইচটা অন করলাম, ভোল্টেজ দিলাম, ফ্লাক্স কারেন্ট ফ্লো করলো, ফ্লাক্স হইলো, হঠাৎ করে সে কিছু পরিমাণ ফ্লাক্স পাবে। এই মুহূর্তে জাস্ট অন করার পর মুহূর্তে খুবই একেবারে ন্যানো সেকেন্ডের জন্য আমরা দেখব যে হঠাৎ করে একটা ভোল্টেজ ইনডিউসড হবে এবং হঠাৎ করে একটা কারেন্ট পাওয়া যাবে। তারপরে কিন্তু ওই কারেন্টটা আর থাকবে না, কারণ এরপরে কি হচ্ছে, 5 ভোল্ট দেওয়ার পরে কনস্ট্যান্ট 5 ভোল্টই যাচ্ছে, কনস্ট্যান্ট সাম অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কনস্ট্যান্ট ফ্লাক্স তৈরি হচ্ছে। সো কনস্ট্যান্ট ওই পাশে যখন ফ্লাক্সটা কাট করতেছে সে দেখবে যে এখন আর কোনো চেঞ্জ নেই, সো এরপরে ভোল্টেজ ইনডিউসড হওয়া বন্ধ হয়ে যাবে এবং কোনো রকম কারেন্ট আমরা পাবো না। এটা একটা কেস। আবার যখন এভাবে 5 ভোল্ট চলতেছে হঠাৎ করে তুমি সুইচটা অফ করে দিলা, ওই মুহূর্তে কি হবে, 5 ভোল্টের থেকে হঠাৎ করে 0-তে চলে আসতেছে, কারেন্ট সামথিং ছিল সেখান থেকে হঠাৎ করে 0-তে চলে আসতেছে, ফ্লাক্স সামথিং ছিল সেখান থেকে হঠাৎ করে কমে 0-তে চলে আসতেছে। এই যে মুহূর্তে অফ করলাম সেই মুহূর্তে আবার একটা আমরা ভোল্টেজ ইনডিউস পাবো, জাস্ট অপোজিট ডিরেকশনে পাবো, আগের তুলনায় আমরা একটা ভোল্টেজ ইনডিউস পাবো, ওই মুহূর্তে জাস্ট একটু কারেন্ট পাবো, সেকেন্ডারিতে হঠাৎ করে একটা কারেন্ট পাবো। এটা অন করার মুহূর্তে একটা পাবো, অফ করার মুহূর্তে একটা পাবো ডিসি সাপ্লাই দিলে। সো এই জন্য একটু খেয়াল রাখতে হয়, একটা ট্রান্সফরমার যখন অন করা হয় সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে চেঞ্জটা কিন্তু বিশাল। আমরা যদি ধরো এসি সিগন্যালই দিচ্ছি, যেই মুহূর্তে পাওয়ার সাপ্লাইটাকে অন করলাম হঠাৎ করে 0 থেকে ঠাস করে কিন্তু 220 ভোল্টে উঠে যায়, বা বড় মাপের যদি ট্রান্সফরমার হয় দেখা যাবে 400 ভোল্টে কাজ করে এমন ট্রান্সফরমার হঠাৎ করে 0 থেকে 400 ভোল্টে জাম্প করে, এরকম সিচুয়েশনে যেই পরিমাণ হঠাৎ কারেন্ট ফ্লো করবে মেশিনটা কিন্তু পুড়ে যেতে পারে। আমার হঠাৎ করে যে এই যে ফ্লাক্সের চেঞ্জটা হলো ধাম করে, মেশিনটা পুড়ে যেতে পারে। এই জন্য ট্রান্সফরমার অন করারও কিন্তু একটা খেয়াল রাখতে হয়। ট্রান্সফরমার শুধু না, যে কোনো মেশিনে, যে ইলেকট্রোম্যাগনেটিক যত মেশিন আছে ওগুলাতে হঠাৎ করে সুইচ অন করা যায় না, সুইচ অন করার আগে কতগুলো মেথড অ্যাপ্লাই করতে হয়, বিশেষ করে বড় সাইজের যেগুলো বেশি বেশি ভোল্টেজে চলে, এই টাইপের কেসে। বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, ম্যাম এসি সাপ্লাইয়ের ক্ষেত্রেও কি এটা হবে? এসি সাপ্লাই ক্ষেত্রে হবে। ব্যাপারটা কেমন, আমি মানে অন কোর বলতেছি তোমাকে, তাহলে এসিতে তো ঠিকই 220 চেঞ্জ হয়, তাহলে আগে হলো না হঠাৎ করে এখন আবার এই কথাটা বললাম, অন করার মুহূর্তে হলো কেন, বাকি সময় তো হওয়ার কথা। আসলে যেটা হচ্ছে যখন রানিং অবস্থায়, ধরো রানিং অবস্থায় তখন চেঞ্জটা কিরকম, আমি ধরো এই মুহূর্তে এখানে আসি, আমার টাইম হলো এটা, সে যে চেঞ্জটা দেখবে কিন্তু সেটা কিন্তু সামান্য, এখান থেকে এখানে আসবে, আবার চেঞ্জ এখান থেকে এখানে আসবে, এই চেঞ্জগুলো কিন্তু ছোট ছোট চেঞ্জ, ছোট 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 চেঞ্জ মিলায় 0 থেকে 220, 220 থেকে 0, এমন না হঠাৎ করে 0 থেকে 220-এ উঠে গেছে, সে আস্তে 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 চেঞ্জ হতে 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 আস্তে আস্তে 220, আবার আস্তে আস্তে কমতে 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 220, আবার মাইনাসের দিকে 220। এটা কিন্তু ছোট করে চেঞ্জ। আমি যদি ধাম করে যখন পাওয়ার সাপ্লাই অন করলাম সেই মুহূর্তে কি হবে, 0 থেকে ধাম করে কিন্তু 220-এ উঠে যাচ্ছে।
এই জন্য আচ্ছা অন করার মোমেন্টও আছে, আমি যদি অন করি 0 মোমেন্টে এই মুহূর্তে t=0 টাইমে আমি সুইচটাকে অন করি তখন কিন্তু আমার সমস্যা নেই, আস্তে 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 দেখবো এখানে। কিন্তু আমি t= যদি এই সময়টাতে অন করি, এটা হচ্ছে 10 মিলি সেকেন্ড, সরি 10 না, এটা হলো 5 মিলি সেকেন্ড। আমার সিস্টেম অনুযায়ী আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করি 50 হার্টজের, সেখানে এই সময়টা হচ্ছে পিকে আসে 5 মিলি সেকেন্ডে। আমি যদি পিক সময়টাতে অন করি, অন ছিল না তখন 0, যে মুহূর্তে অন করলাম হঠাৎ সে পিক পাবে, তখন সমস্যাটা তৈরি হবে। আবার ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রেও সেম, 0 ছিল, 0 থেকে হঠাৎ বেশি পাওয়ার সাপ্লাই পাইলো, আর এখানেও এই মুহূর্তে অন করলে 0 থেকে হঠাৎ বেশি পাবে। আমি যদি এই মোমেন্টে অন করি, t=0 টাইমে অন করি, তাহলে সে 0 থেকে আস্তে আস্তে বাড়বে, সমস্যা নাই। 0 ছিল, 0ই ছিল, একটু একটু করে 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 বাড়বে। এই মুহূর্তে অন করলে কিন্তু আমার সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার। বোঝা যাচ্ছে স্যার কি? ক্লাসটা এখনো চলতেছে তো, লাস্টের দিকে আছে স্যার, শেষ হয়ে যাবে একটু মধ্যেই। আচ্ছা তোমাদের স্যার থিওরি সেকশনে ক্লাসে আর এতটুকুই কি, পড়ায়, ডিসিশন শেষ? ট্রিপলি আমাদের আর কি ম্যাডাম ক্লাস এরপর চলতেছে, ম্যাথ মেশিন ল্যাবের ক্লাস 103 ক্লাস। চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের বি সেকশন তোমরা চলে যাও, তোমাদের এতটুকুই পড়াইলাম। একটা এই যে স্যার, এই যে শেষ হয়ে যাচ্ছে, ওই যে একটা এটা দিয়ে স্টুডেন্ট কোয়েশ্চেন করছে তো, ওকে আর কি কথাটা বলতেছে, অ্যাটেন্ডেন্স নিবে তো আমাদের আবার, তার জন্য আর কি তোমাদের স্যার একটু। অ্যাটেন্ডেন্স দিব না, তোমাদের অ্যাটেন্ডেন্স আমি অটোমেটিক ইয়া করে রাখবো। তোমাদের মিটিং এ থাকে তো ওকে ম্যাডাম। অ্যাটেন্ডেন্স থাকে, সমস্যা নাই। আমি আবার ডেকে আমার সময় নষ্ট করবো না। আচ্ছা স্যার, আমি বলতেছি ওদেরকে, ওয়েট স্যার। তোমরা চলে যাও, তোমাদের বি সেকশন চলে যাও, আমি তোমাদেরকে রেকর্ডিং করে শেয়ার করে দিব। আর ডি সেকশন এখন থাকো থাকো, তোমাদের ক্লাস এখন শুরু হবে। এই তো স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন?